ইরানের রাজধানী তেহরানের রাস্তায় একের পর এক সারিবদ্ধ ক্ষেপণাস্ত্র, বিশাল লঞ্চারের উপর দাঁড়িয়ে থাকা ধাতব দেহগুলো যেন নীরব কিন্তু স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছে। সৌমার নূর, কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে হাস কাশেম, ইমাদ, জলফাগার ব্যালিস্টিক মিসাইল সব কিছুই সামনে এনে ইরান দেখিয়েছে তাদের সামরিক শক্তির বাস্তব চিত্র। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনের এই আয়োজনে তেহরান দাবি করছে প্রদর্শিত কিছু ক্ষেপণাস্ত্র আগেই বিভিন্ন অভিযানে ব্যবহার করা হয়েছে, যার ফলে নতুন করে প্রশ্ন উঠছে, এই মিসাইল ভান্ডার কি শুধুই প্রদর্শনী নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে তেহরান। তেহরানের আকাশে রঙিন আতশবাজি, রাস্তায় মানুষের ঢল, বিপ্লবের বার্ষিকী উপলক্ষে গোটা দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশ। কিন্তু এই উৎসবের মধ্যেও চোখ আটকে যায় বিশাল ট্রাক ও মোবাইল লঞ্চারে সাজানো সারি সারি ক্ষেপণাস্ত্রে। ইরান এবার শুধু উদযাপন করেনি, বরং সামরিক শক্তির প্রকাশ্য প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। বার্তা যেন একটাই, প্রয়োজনে পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের দিন। পাহলভি রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। সেই ঐতিহাসিক বিপ্লবের বার্ষিকী উপলক্ষে প্রতি বছর দেশ জুড়ে আয়োজিত হয় বড় সমাবেশ, মিছিল ও উৎসব। এবারও লাখো মানুষ রাস্তায় নেমে আসে। তবে এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিশাল প্রদর্শনী। বিশ্লেষকদের মতে তেহরান এবার এমন সময় এই শক্তি প্রদর্শন করছে যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে। প্রদর্শনীতে দেখা যায় সৌমার, নূর এবং কাদির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি হাস কাশেম, ইমাদ এবং জলফাগার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে তুলে ধরা হয়। ইরানের সামরিক বাহিনীর দাবি, এগুলো শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণাত্মক অভিযানের ক্ষেত্রেও ব্যবহারের সক্ষমতা রাখে। বিশেষ করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য এগুলো বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে নূর এবং কাদির ক্ষেপণাস্ত্রকে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত করা হয়েছে। এগুলো মূলত সমুদ্রের যুদ্ধজাহাজ বা বড় নৌবহর ধ্বংস করার জন্য তৈরি। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা রয়েছে। এই প্রেক্ষাপটে নূর ও কাদির ক্ষেপণাস্ত্রকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট, আর সেখানে সংঘাত ছড়িয়ে পড়লে বৈশ্বিক বাজারেও প্রভাব পড়তে পারে। ক্রুজ মিসাইলের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন ছিল আরও বেশি আলোচিত। হাস কাশেম, ইমাদ এবং জলফাগারকে ইরানের ব্যালিস্টিক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ইমাদকে মাঝারি পাল্লার গাইডেড ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। ইরানের দাবি অনুযায়ী এটি তুলনামূলকভাবে বেশি নির্ভুল এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জলফাগার ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। এটি স্বল্প থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলেও এর আঘাত করার সক্ষমতা বেশ কার্যকর বলে মনে করা হয়। আর্কটিক অঞ্চলের বরফের নিচে কি সত্যিই জমে উঠছে নতুন যুদ্ধের উত্তাপ? গ্রিনল্যান্ডকে ঘিরে বিশ্ব রাজনীতিতে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে তা এখন শুধু কূটনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সামরিক শক্তি প্রদর্শন, কৌশলগত অবস্থান দখল এবং আর্কটিকের সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন এক ভূ-রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা। এমন প্রেক্ষাপটে রাশিয়া দিয়েছে কড়া বার্তা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো যদি গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ায় তাহলে মস্কো পাল্টা সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। রাশিয়ার আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ড যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সক্ষমতা গড়ে তোলা হয় তাহলে রাশিয়ার নীরব থাকবে না, প্রয়োজনে শক্ত হাতে জবাব দেবে মস্কো। তাঁর এই বক্তব্যকে অনেকেই দেখছেন ভবিষ্যৎ আর্কটিক সংঘাতের ইঙ্গিত হিসেবে, কারণ গ্রিনল্যান্ডকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন দ্রুত আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে রূপ নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ গ্রিনল্যান্ড নিয়ে কেন এত উত্তেজনা? মূলত সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি দেশ ছোট ছোট সেনাদল পাঠিয়েছে গ্রিনল্যান্ডে। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি নিরাপত্তা সহযোগিতা এবং আর্কটিক অঞ্চলে নজরদারি জোরদার করার অংশ। তবে রাশিয়ার দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। মস্কোর চোখে এটি আর্কটিকে পশ্চিমাদের কৌশলগত অগ্রযাত্রা, যা ভবিষ্যতে সরাসরি সামরিক ঘাঁটি স্থাপনের দিকে যেতে পারে।
বিশ্লেষকদের মতে এই উত্তেজনার পেছনে সবচেয়ে আলোচিত নাম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কয়েক দফা প্রকাশ্যে বলেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান, এমনকি একসময় তিনি দখলের হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও পরবর্তীতে কিছুটা সুর নরম করেন ট্রাম্প। গত মাসে তিনি জানান ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে, অর্থাৎ সরাসরি দখল নয়, তবে কৌশলগত নিয়ন্ত্রণ বিস্তারের পরিকল্পনা। এখন বড় প্রশ্ন, এই প্রভাব বিস্তার কি শেষ পর্যন্ত সামরিক উপস্থিতি বৃদ্ধিতে পরিণত হবে? কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আর্কটিককে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন আর্কটিক এখন ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাব্য নতুন ফ্রন্টলাইন, কারণ এখানে রয়েছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, নতুন জ্বালানি সম্পদ এবং আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য স্থাপনা। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৭,০০০-এর মতো। বিশাল বরফাচ্ছন্ন দ্বীপটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝামাঝি অবস্থান করছে, যা সামরিক নজরদারি, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং মিসাইল প্রতিরক্ষার জন্য আদর্শ। বিশেষ করে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সামরিক কর্মকাণ্ড নজরে রাখার জন্য এই দ্বীপ পশ্চিমাদের কাছে অমূল্য হয়ে উঠেছে। ট্রাম্প আগেও সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নেয় তাহলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে। তার বক্তব্য থেকে স্পষ্ট, প্রতিযোগিতা শুধু ওয়াশিংটন এবং মস্কোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এই সমীকরণে যুক্ত হয়েছে চীনও। বেইজিং আর্কটিক অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে, বিশেষ করে খনিজ সম্পদ এবং নতুন বাণিজ্যিক রুটকে কেন্দ্র করে। ফলে গ্রিনল্যান্ড এখন এমন এক ভূখণ্ডে পরিণত হয়েছে যেখানে ৩টি পরাশক্তির স্বার্থ জড়িয়ে গেছে। ল্যাভরভ অবশ্য বলেছেন গ্রিনল্যান্ড ইস্যু যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নিজেদের মধ্যে মীমাংসা করা উচিত, তবে একই সঙ্গে তিনি ডেনমার্কের বিরুদ্ধে কড়া অভিযোগও তোলেন। ল্যাভরভ দাবি করেন ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুই মানবাধিকার ইস্যু নয়, বরং ডেনমার্কের উপর রাজনৈতিক চাপ তৈরি এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার অবস্থান শক্ত করার কৌশল। অন্যদিকে গ্রিনল্যান্ডের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় তাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। অর্থাৎ গ্রিনল্যান্ডও এখন আন্তর্জাতিক রাজনীতির চেয়ে গুরুত্বপূর্ণ এক পলিটিক্যাল ফ্যাক্টর হয়ে উঠছে, কারণ তারা চায় নিজেদের স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে। তারা ডেনমার্কের অধীনে থাকলেও স্বাধীনতার প্রশ্নে তাদের ভেতরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আন্দোলন রয়েছে। বিশ্লেষকদের মতেই গ্রিনল্যান্ড ইস্যুতে এই নতুন উত্তেজনা আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে, কারণ আর্কটিক এখন আর শুধুমাত্র বরফ আর হিমবাহের শান্ত অঞ্চল নয়, বরং এটি জ্বালানি সম্পদ, নতুন সামুদ্রিক পথ, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক আধিপত্য বিস্তারের একটি বড় কেন্দ্র। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলছে, উন্মুক্ত হচ্ছে নতুন সামুদ্রিক পথ, এতে বাণিজ্যিক সুযোগ বাড়ছে, একই সঙ্গে বাড়ছে সামরিক প্রতিযোগিতাও। রাশিয়া ইতোমধ্যেই আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তারা সেখানে নতুন ঘাঁটি তৈরি করেছে, নৌবহর শক্তিশালী করেছে এবং আধুনিক প্রযুক্তি মোতায়েন করেছে। এর জবাবে পশ্চিমা দেশগুলো তাদের